আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, যেটি গঠিত হয়েছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধের রাজাকার আল বদর আল শামসের মতো ঘৃণিত যুদ্ধবাদীদের বিচার করার জন্য। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনকে পকেটে পুরে সেখানে ইউনূসের সরকার শুরু করেছিল জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম খুনের বিচার। পুরোটা জামাতপন্থী আইনজীবী, যারা কিনা একসময় যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্তদের পক্ষে লড়তো, তাদেরকে ইউনূস আসিফ নজরুলরা দায়িত্ব দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর। ডক্টর ইউনূসের গড়া সেই আইনসিটিতে চলছিল কোটি টাকার ঘুষ বাণিজ্য। তাজুল ইসলামের সেই আইনজীবী দলের সদস্যরা দেদারসে করেছে মামলা বাণিজ্য। এর আগে আইসিটির এক আইনজীবী আর এক আইনজীবীর বিরুদ্ধে ব্যাগ ভর্তি টাকা খাওয়ার অভিযোগ করেছিলেন। এবার কোনো অভিযোগ নয়, সরাসরি কোটি টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল হয়েছে তাজুল বাহিনীর সদস্যের বিরুদ্ধে। একাধিক গণমাধ্যম বলছে তারা সেই অডিও রেকর্ডটি যাচাই করে দেখে এর সত্যতা খুঁজে পেয়েছে। অভিযোগটি উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। তিনি চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছেন। লেখা অডিওতে একেবারে মাছের বাজারের মতোই এই আইনজীবীকে ঘুষের রেট নিয়ে দর কষাকষি করতে শোনা গেছে। মজার বিষয় হলো, এই অভিযোগ উঠেছিল ইউনূসের সরকার আমলে এবং সেই অভিযোগের কথা জানতেন তখনকার যে প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর বহাল তবিয়ত দিয়েছিলেন অভিযুক্ত সেই আইনজীবী সাইমুম রেজা তালুকদার। অডিও টেপগুলো ফাঁস হওয়ার কয়েক ঘন্টা আগে এই আইনজীবী পদত্যাগ করেন। লেখা অডিও টেপগুলোতে টাকার লেনদেন সহ পুরো বিচারিক প্রক্রিয়ায় আরো কয়েকজন আইনজীবীর নাম উঠে এসেছে, যারা ছিলেন তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী। প্রশ্ন হলো, এত বড় কেলেঙ্কারির খবর কি নতুন সরকারের আইন মন্ত্রণালয় ধামাচাপা দিয়ে দিবে? মানে চোরের সাগরে দফাদার হবে, নাকি আইসিটিকে পুঁজি করে ঘুষ বাণিজ্যের পুরো চক্রটিকে জনসম্মুখে নিয়ে আসবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পরপর দুটো অডিও রেকর্ড ফাঁস হয়েছে। দুটো অডিওতে ঘুষের জন্য দর কষাকষি ব্যক্তি একজন, তিনি হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। এই অডিওগুলোর খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগ করলেও শেষ রক্ষা হয়নি। গণমাধ্যমের খবরের সামনে চলে এসেছে জুলাইয়ের মামলা বাণিজ্যে কিভাবে দর কষাকষি করতেন আইসিটির প্রসিকিউটররা। ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, মামলার আসামিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে প্রসিকিউশন টিমের সদস্য ও তদন্ত সংশ্লিষ্টরা বড় অঙ্কের আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন। ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডে দেখা যায়, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আসামি পক্ষের আইনজীবী রেজওয়ানা ইউসুফের মধ্যে 1 কোটি টাকার বিনিময়ে আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। রেজওয়ানা ইউসুফ চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ভাতিজি। ফজলে করিম চৌধুরী বর্তমানে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় কারাগারে আছেন এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী জামিনে রয়েছেন। অডিও রেকর্ড অনুযায়ী এই দুজনকে মামলা থেকে রেহাই দিতে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল। এই অর্থ কয়েক কিস্তিতে পরিশোধের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা এই অডিওর প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। 1 মিনিট 36 সেকেন্ড এবং 3 মিনিট 42 সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, মইনুল করিম এবং তানভীর হাসান জোহার নামও উঠে আসে, যদিও এদের সবাই এখনো বহাল তবিয়তে আছে। চট্টগ্রাম 6 বা রাউজান আসনে আওয়ামী লীগ থেকে 5বার সংসদ সদস্য ছিলেন ফজলে করিম চৌধুরী। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে 3 জন নিহত হয়। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। দুদিন পর অর্থাৎ 2024 সালের 18 জুলাই শহরে আরো দুটি হত্যার ঘটনায় ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। 2025 সালের 16 ফেব্রুয়ারি তাকে প্রথমবার আইসিটিতে হাজির করা হয়। ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। এর বাইরে দণ্ডবিধির আওতায় করা মামলায় তাকে ফৌজদারি আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের দাবি, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর গত বছর এপ্রিলে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, এই প্রসিকিউটর তাদের বলেছিলেন অর্থের বিনিময়ে তিনি ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে পারবেন। তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি পেতেও সহায়তা করতে পারবেন তিনি। শুরুর দিকে সে আলাপগুলো রেকর্ড করা হয়নি বলে পরিবারটি জানিয়েছে। পরিবারের দাবি, পরবর্তী আলাপগুলোয় সাইমুম রেজা তাদের আইসিটির কয়েকজন তদন্ত কর্মকর্তাকে টাকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইমুমের দাবি, ওই কর্মকর্তা ফজলে করিম চৌধুরীর বিচারের দাবি করে আসা মুনিরিয়া নামে একটি ধর্মীয় সংগঠন থেকে ঘুষ নিয়েছেন। 2025 সালের শেষের দিকে পরিবারটি সাইমুম রেজার সঙ্গে তাদের কথোপকথন রেকর্ড করা শুরু করে বলে প্রথম আলো এবং নেত্র নিউজকে জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী সাইমুম রেজা মোট 26 বার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং নিজে অন্তত 14 বার ঘুষ চেয়েছেন। গত বছরের 11 ডিসেম্বর ফজলে করিম চৌধুরীর পরিবার তার জরুরি চিকিৎসা চেয়ে ট্রাইব্যুনালে লিখিত আবেদন করে। আবেদনটি জমা দেওয়ার প্রায় 10 মিনিট পর সাইমুম রেজা তালুকদার তাদের ফোন করেন। পরিবারের ভাষ্যমতে সাইমুম জানান, ইতিমধ্যে আবেদনের বিষয়ে অবগত আছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন তারা আগে থেকে তার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি ইঙ্গিত দেন, আবেদনটি মঞ্জুর করার জন্য অর্থের প্রয়োজন হবে। এই ফোন কলটি রেকর্ড করা হয়নি, তবে ওই দিন সন্ধ্যায় আরেকটি কথোপকথন রেকর্ড করা হয়। তাতে সাইমুম রেজা তালুকদার আবারও অর্থের বিষয়টি তোলেন। ফজলে করিমের পরিবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি কত টাকা চান। তিনি বলেছিলেন, আলটিমেটলি যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলিয়ে ওনার ব্যাপারে একটা এক্সপেকটেশন থাকবে যে 1, তিনি এটি কিস্তিতেও হতে পারে বলে জানান, সেটা 10-20 যাই হোক না কেন। পরিবারটিকে তিনি কথোপকথন দিয়ে 1 কোটি টাকা বা 10 বা 20 লাখ টাকার কিস্তি বুঝিয়েছিলেন। পরবর্তী আলাপগুলোয় এ বিষয়ে স্পষ্ট হয়ে ওঠে। একই কথোপকথনের সময় সাইমুম রেজা মামলার বিষয়ে প্রসিকিউশনের ভিতরের সভাগুলো নিয়েও আলোচনা করেন। তিনি ইঙ্গিত দেন যে তদন্তকারীরা প্রমাণ পেতে হিমশিম খাচ্ছেন। যেহেতু পুলিশ কিছুই পাচ্ছে না, এখন বড় বড় কয়েকজন দিয়ে ওরা এটা করাতে চায়। অবশ্যই তারা তাকে ফাঁসাতে চায়, ফজলে করিম সাহেবকে ফাঁসাতে চায়। দর্শক, বিষয়টি এমন নয় যে প্রসিকিউটর সাইমুম বিষয়টি একাই করেছেন। ঘুষের বিনিময়ে মামলা বাণিজ্যের এই প্রক্রিয়ার খবর জানতেন তখনকার চিফ প্রসিকিউটর জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলাম। গত বছরের 18 ডিসেম্বর ফজলে করিমের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং অর্থ চাওয়ার অভিযোগের বিষয়টি জানান। ফজলে করিমের পরিবারের একজন সদস্য বলেন, প্রধান প্রসিকিউটরকে এই দুর্নীতি এবং প্রসিকিউটরাল অসাধারণ সম্পর্কে সচেতন করতে তারা চেয়েছিলেন। একই সঙ্গে তারা তাকে অনুরোধ করতে চেয়েছিলেন যাতে তিনি যথাযথ ব্যবস্থা নেন এবং নিশ্চিত করেন তদন্ত ও পরবর্তী কার্যক্রমগুলো কোনো পক্ষপাত ছাড়াই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং সুষ্ঠুভাবে হয়। পরিবারের সদস্যদের দাবি, 10 ডিসেম্বরের কথোপকথনের সেই রেকর্ডটি তারা তাজুল ইসলামকে শুনিয়েছিলেন, তবে তাকে কোনো কপি দেননি। এরপর সাইমুম রেজাকে ফজলে করিমের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়ে যান। এ বিষয়ে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়া পর্যন্ত কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন না। কোনো প্রমাণই পেশ করা হয়নি। গত বছর 29 ডিসেম্বর আবারও ফজলে করিম চৌধুরীর পরিবারকে ফোন করেন সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, চিফ প্রসিকিউটর বলছিলেন তার কাছে অডিও রেকর্ড আছে, এই আছে, সেই আছে। আমি তো একটু অবাক হচ্ছি, হয়তো ব্লাফও দিয়েছে। তখন ফজলে করিম চৌধুরীর পরিবারকে সাইমুম রেজা তালুকদার সতর্ক করে বলেন যেন তারা তাদের ফোনে নিরাপত্তা নিয়ে সাবধানে থাকেন। ফজলে করিম চৌধুরীর পরিবারের ভাষ্য অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি আইন বিষয়ে বিশেষজ্ঞ সাইমুম রেজা তালুকদার সম্ভবত ভেবেছিলেন যে এসব কথোপকথন সরকারি কোনো নজরদারি সংস্থার মাধ্যমে রেকর্ড করা হয়েছে। ফজলে করিম চৌধুরীর পরিবারই যে তা রেকর্ড করেছে সেটা তিনি বুঝতে পারেননি। এ ধারণার কারণে টাকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যান তিনি। জোর দেন ফোনের নিরাপত্তার বিষয়টির উপর। 12 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে জেতার 9 দিন পর জামাত ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নিয়োগ দেওয়া হয় বিএনপি পন্থী হিসেবে পরিচিত আইনজীবী
আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের পরদিন গত 24শে ফেব্রুয়ারি ফজলে করিম চৌধুরীর পরিবারকে আবার কল করেন সাইমুম রেজা তালুকদার। কলে বলেন তিনি আবার এই মামলাতে ইন করবেন। সাইমুম রেজা কলে আরো বলেন প্রসিকিউটররা শিগগিরই ফাইলগুলো পর্যালোচনা করবেন। ফজলে করিম চৌধুরীর জামিনের পক্ষে তিনি যুক্তি তুলে ধরবেন। প্রধান প্রসিকিউটরকে তার মতো করে বিষয়টা ব্যাখ্যা করবেন। তার পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন মামলাটা কঠিন না হয়ে যায়, অন্তত ফজলে করিম চৌধুরী যেন জামিন পান। এসব কথা বলার পর আবার টাকার প্রসঙ্গে ফিরে যান সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন এ ধরনের কোনো কিছু প্রসিকিউটরদের কানে যাওয়া মানেই হচ্ছে তার কাজ করার জায়গাটা বন্ধ হয়ে যাওয়া। এরপর আগে যে টাকার অঙ্ক বলেছিলেন সেটি আবার উল্লেখ করেন সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন লাস্ট টাইম আমি বলেছিলাম যদি আলটিমেটলি ওনাকে ছুটায় নিয়ে আসা যায় তাহলে একটা বেশ ভালো অ্যামাউন্টের কথাই বলেছিলাম, যে আমি 1 crore কথা বলেছিলাম। কথা বলার এক পর্যায়ে আবার অগ্রিম টাকার বিষয়টি তোলেন সাইমুম রেজা। তিনি বলেন এখন সবচেয়ে বেস্ট হয় যদি আমাকে একটু একটা অ্যাডভান্স, যদি কিছু একটা থাকে 10 লাখের মতো যদি অ্যাডভান্স দেওয়া যায় খুব ভালো হয় ইন ক্যাশ। ট্রাইব্যুনালের নতুন নেতৃত্বে তার প্রভাব বাড়বে বলে উল্লেখ করেন সাইমুম রেজা তালুকদার। ফজলে করিম চৌধুরীর পরিবারকে বলেন আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনশাল্লাহ আর কদিন পর আমার প্রভাব আরো বাড়বে ট্রাইব্যুনালে, বিকজ বর্তমান চিফ প্রসিকিউটর বিএনপিপন্থী, দেখি কি করা যায়। এর 2 দিন পর অর্থাৎ গত 26শে ফেব্রুয়ারি সাইমুম রেজা তালুকদার আবারও ফোন করেন এবং ফজলে করিম চৌধুরীর পক্ষে তদবির করবেন বলে তার পরিবারকে প্রতিশ্রুতি দেন। কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইমুম রেজা তালুকদার আবার ফোন করেন এবং আবারও টাকা পয়সার বিষয়টি তোলেন। সাইমুম রেজা তালুকদারের কথা শুনে তখন ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যরা কিভাবে টাকা দিবেন সেটা জানতে চান। তখন সাইমুম রেজা তালুকদার বলেন ওই তো মানে রেগুলার কোর্টে যখন আসবে তখন এক ফাঁকে আলাপ হবে। 26শে ফেব্রুয়ারি বিকেলে কয়েকটি কথোপকথনের রেকর্ডিং নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে পাঠায় পরিবার। এর 4 দিন আগে ঘুষ দাবির অভিযোগ সম্পর্কে জানতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন পরিবারটি। এরপর ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে কথোপকথনের আরেকটি রেকর্ডে সাইমুম রেজা তালুকদার বলেন মন্ত্রী তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। তিনি বলেন আপনার স্বজন সেই অডিও রেকর্ড করে আইনমন্ত্রীকে দিয়ে দিয়েছে। তিনি আরো বলেন আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? আইনমন্ত্রী আমাকে এখন মাত্র ফোন করছে, ফোন করে বলতেছে আমাকে পুলিশে দিবে। বর্তমান প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম এই ঘটনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন মন্ত্রী তাকে এ বিষয়ে কিছু বলেননি। এদিকে সাইমুম রেজা তালুকদার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন। আইসিটি থেকে পদত্যাগের কারণ হিসেবে সাইমুম রেজা পোস্টে তার আগের কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় এবং গবেষণায় ফিরে যাওয়ার কথা তুলে ধরেন। দর্শক, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, জামাতপন্থী আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে আইসিটি যে প্রসিকিউশন টিম বানিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। আরো অনেক ভয়াবহ অভিযোগ আছে। প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ অন্য প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন। এছাড়া আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় এক এসআইকে আসামি না করে সাক্ষী করা, চাংখারপুরে গুলিবর্ষণের মামলায় আর এক এসআইকে আসামি না বানিয়ে সাক্ষী করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করার মতো ঘটনাগুলো নিয়ে প্রসিকিউশন টিমে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এমনকি সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী বানানোর পেছনে আছে অনেক কাহিনী। এক পর্যায়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ ও তামিমের অফিসের ভিতরে এসআই আশরাফুলের সঙ্গে হাতাহাতির উপক্রম হয়েছিল। এছাড়া রামপুরা হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করা হলেও 2 পুলিশ কর্মকর্তাকে মামলা থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন হলো পা থেকে মাথা পর্যন্ত যে আইসিটির বিরুদ্ধে এত এত অভিযোগ, সেই আইসিটি নিয়ে বিএনপি সরকার কি করবে? যেসব আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি জুলাই নিয়ে বাণিজ্য করা এই গ্রুপটি বিএনপিকেও
মেনে। জামায়াতে ইসলামীর আমির এমনকি কথাও মনে করিয়েছেন যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ যেমন তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটাও পারেনি। স্বাধীনতার পর 1991 সালের সংসদ প্রথম মেয়াদ পূর্ণ করে, এরপর 1996, 2001, 2008 সালের সংসদ পূর্ণ মেয়াদ পূরণ করে, বাকিগুলোর কোনো নৈতিক বৈধতা ছিল না। তার মানে জামায়াতে ইসলামীর আমির সংসদের প্রথম অধিবেশনে বসার আগেই এই হুমকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপিকে দিতে চাইছেন যে তাদের এই সংসদ মেয়াদ পূর্ণ করতে পারবে না। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে 12ই মার্চ বৃহস্পতিবার। এমন একটা পরিস্থিতিতে এই সংসদ অধিবেশন বসতে যাচ্ছে যে একেবারে নজিরবিহীনভাবে কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার এই সংসদের সভাপতিত্ব করবার জন্য নাই, এবং যেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথম দিনেই সংবিধান অনুযায়ী এবং প্রথা অনুযায়ী সেখানে বক্তব্য দেবেন, তিনি কেন বক্তব্য দিচ্ছেন তা নিয়ে প্রধান বিরোধী দলের ব্যাপক প্রতিবাদ এবং বিক্ষোভ আছে। এমন একটা অবস্থায় সংসদ কি সংসদ নাকি প্রথমে কিছু মাস সংসদের সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করা উচিত, এ নিয়েও সরকারি দল আর বিরোধী দলের মধ্যে বোঝাপড়াটা এত দূরত্বে অবস্থিত। মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি যখন এখনো মনে করে যে এই সংসদের প্রথম দায়িত্ব হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করা, তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এ কথায় কর্ণপাতই করতে রাজি নয়। এবং যেমন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো শপথ নেয়নি, তেমনি এই পুরো বিষয়টি সংবিধানে নেই বলে যে এখন আলোচ্যই নয় সেটা আবারও বুধবারে স্পষ্ট করেছে। এমন অবস্থায় সংসদের প্রথম অধিবেশন কি বিক্ষোভ মুখর হয়ে উঠবে? সংসদের প্রথম অধিবেশনেই কি গ্যাঞ্জাম করবেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা? কারণ তারা তো রাষ্ট্রপতি কি করে তাদের বিপ্লবের মাধ্যমে অর্জিত এই সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন তা নিয়ে বুধবার দিনেও সোচ্চার বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা যেমন সংসদ ভবনের এলডি হলে সভায় বসেছিলেন যে সংসদের প্রথম দিনে তারা কি করবেন, ঠিক তেমনি ভাবে এই যে স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, এমন একটা পরিস্থিতিতে সংবিধানের মধ্যে থেকে সংসদের প্রথম অধিবেশনটি কি করে পরিচালনা করা যাবে তা নিয়ে আলোচনায়, এবং বিএনপির সংসদ সদস্যরা সংসদে কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনায় আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্যরাও সভায় বসেছিলেন সংসদ ভবনে। কাজেই বিএনপি এবং জামায়াত দুজনেই দুতরফেই যে বুঝতে পারছে যে সংসদের প্রথম অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে, এবং কে কি অবস্থান নেবেন, কিভাবে অপর পক্ষকে সামাল দেবেন এবং অপর পক্ষকে কি সুস্পষ্ট বার্তা প্রথম অধিবেশনেই দিয়ে দেবেন সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দুতরফেই বুঝতে পারছেন, এবং দুতরফই সেজন্য তাদের দল বল সহ প্রস্তুত হয়েছেন। বিএনপির তরফে এ বার্তাটা পরিষ্কার করা হয়েছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিএনপি এককভাবে 209টি আসন পেয়েছে, 212টি আসন পেয়েছে, তারা তাদের মিত্রদের সহ এমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের জন্য বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা তাদের জোটের যে 70-এর বেশি আসন তার প্রতি এমন ভাবে নজর রাখার প্রয়োজন নাই যে বিএনপিকে সত্যিকার অর্থে এই বিরোধী দলের কথা শুনে চলতে হবে। মানে বিএনপি কোনো নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা পায় নাই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো বিরোধী দলগুলোর আবদার তাদেরকে শুনতে হবে। এই বার্তাটা বিএনপি কিন্তু শপথ গ্রহণের দিনেই পরিষ্কার করেছিল, যেদিন বিএনপি প্রথম একেবারে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাদের নেতা তারেক রহমানের নির্দেশেই অসাংবিধানিক বিবেচনা করে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না, এবং তারা বলে তখনই তারা এ বিষয়ে আলাপ করবে যখন এ বিষয়টি সংবিধানে আসবে। আর আজকে যখন বৈঠক করেছে সরকারি দল, কি করে স্পিকার নির্বাচন করা হবে, কি করে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে,
তখন চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের ব্যাপারে তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, বিএনপির এই নেতা বলছেন আমরা শপথ নেইনি কারণ এটা সংবিধানে নেই, সেজন্যে সংবিধানে ইনক্লুড করার পর তারপর তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়াও বিএনপির সংসদীয় কমিটির সভায়, সংসদীয় দলের সভায় কিন্তু আজকেই সিদ্ধান্ত হয়ে গেছে যে যেই 133টি অধ্যাদেশ ইউনূস সরকারের আমলে পাশ করা হয়েছে সেই অধ্যাদেশগুলো এখন যাচাই বাছাইয়ের জন্য যাবে। যেটা বাতিল হবে আর যেটা গ্রহণ করার তা নিয়ম অনুযায়ী হবে, যেগুলো পাশ করার তা আমরা সংসদে পাশ করব ইনশাল্লাহ। তার মানে বিএনপির সংসদীয় দলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সিদ্ধান্ত হয়ে গেছে যে ইউনূস সরকারের সব অধ্যাদেশ তারা গণহারে পাশ করে দেবেন, ওই জুলাই সনদ সহ। তার কোনো গ্যারান্টি নেই, যেগুলো পাশ করার শুধুমাত্র সেগুলোই তারা পাশ করবেন। সংবাদ মাধ্যমে খবর এসেছে যে তারেক রহমান একদিকে যেমন মন্ত্রী এমপিদের চলনে বলনে মার্জিত থাকতে বলেছেন, ফ্যামিলি কার্ডের সাফল্য নিয়ে কথা বলেছেন সংসদীয় দলের সভায়, যে এই যে ভোটের কালির দাগ না মুছতে মুছতেই, শুকাতে না শুকাতেই বিএনপি তার প্রতিশ্রুতি পূরণ করা শুরু করেছে, এটাই বিএনপি, এসব কথা যেমন বলেছেন, তেমনি তারেক রহমানও পরিষ্কারভাবে এ কথা বলেছেন যে বিএনপির তো নোট অফ ডিসেন্ট ছিল। মানে এই প্রথম আমরা জুলাই সনদ বিষয়ে তারেক রহমানেরও মন্তব্যের খবর জানতে পারি সংসদীয় দলের সভা শেষে পত্রিকাগুলোর খবরে, যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেন জুলাই জাতীয় সনদের কথা উল্লেখ করে যে সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের নোট অফ ডিসেন্ট রয়েছে, সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। কারণ এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও আবারও সংসদীয় দলের সভায় সবাইকে মনে করিয়ে দেন যে জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে সরকার ততটুকুই বাস্তবায়ন করবে। মানে বিএনপি পুরোপুরিভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তার যে অবস্থান সে অবস্থানে স্থির থাকতে চাইছে। বিএনপি ডেপুটি স্পিকারের একটি পদ কিন্তু জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। জুলাই জাতীয় সনদ অনুযায়ীও সে প্রস্তাব দেওয়ার কথা। এখন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন যে তারা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চান, শুধুমাত্র ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করতে তারা প্রস্তুত নন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যে দেশের ভোট প্রয়োগ করা 69% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কাজেই এটাকে অগ্রাহ্য করার সুযোগ নেই। 24কে বাদ দিয়ে 26-এর অস্তিত্ব থাকবে না, এ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে সংবিধান করছে বিএনপি, তাহলে তো নির্বাচনের জন্য 29 সাল পর্যন্ত অপেক্ষা করার কথা। যদি 24-এর অভ্যুত্থান না হয় তাহলে তো 26-এর নির্বাচনই হতে পারে না। জামায়াতে ইসলামীর আমির এমনকি একথাও মনে করিয়েছেন যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ যেমন তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটাও পারেনি। স্বাধীনতার পর 1991 সালের সংসদ প্রথম মেয়াদ পূর্ণ করে, এরপর 1996, 2001, 2008 সালের সংসদ পূর্ণ মেয়াদ পূরণ করে, বাকিগুলোর কোনো নৈতিক বৈধতা ছিল না। তার মানে জামায়াতে ইসলামীর আমির সংসদের প্রথম অধিবেশনে বসার আগেই এই হুমকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপিকে দিতে চাইছেন যে তাদেরকে বাদ দিয়ে, মানে তাদের কথা অগ্রাহ্য করে যদি সংসদ সরকার পরিচালনা করতে চান তারেক রহমান বা বিএনপি, তাহলে তাদের এই সংসদ মেয়াদ পূর্ণ করতে পারবে না। তিনি বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আলাদা করে দেখার সুযোগ নাই, এ দুটো নির্বাচন একটা আরেকটার অংশ। যে অর্ডিন্যান্সের কারণে নির্বাচন হয়েছে সেই অর্ডিন্যান্সেই কিন্তু গণভোটও হয়েছে। এই যুক্তিগুলো তুলে ধরে তিনি বলেছেন যে তারা মনে করেন এখনো বিএনপির সংসদ সদস্যদের উচিত খুবই দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া, এবং তারা সকলে মিলে যেমন সম্মত হয়েছিলেন, মানে আলী রিয়াজ যে প্রেসক্রিপশন দিয়েছিলেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রথমে তাদের দায়িত্ব পালন করা উচিত এই সংসদ নির্বাচনের সদস্য হিসেবে। এখন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নাই। বিএনপি
বিএনপি কিন্তু তার সংসদীয় দলের সভা শেষে বেরিয়ে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবারও বলেছেন যে এক ঐতিহাসিক অধিবেশন হতে যাচ্ছে, যেখানে রাষ্ট্রপতি ভাষণ দেবেন, যেখানে সংসদ নেতা স্পিকার ডেপুটি স্পিকারকে নির্বাচন করবেন এবং সেই স্পিকার ডেপুটি স্পিকারের শপথও পাঠ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তখন সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর সভা শেষে বেরিয়ে বলছেন যে স্বৈরাচারের দোসরকে দিয়ে বিএনপি কেন এই সংসদে ভাষণ দেওয়াচ্ছে সেটাই নাকি তাদের কাছে পরিষ্কার নয়। এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন যে এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনারা আগামীকাল মানে সংসদের প্রথম অধিবেশনের দিনেই জানতে পারবেন। এখন জামায়াতে ইসলামীর আমির বলে রেখেছেন যে তারা প্রথমে পরামর্শ দিয়ে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করবেন, পরে পরামর্শে কাজ না হলে তারা জনগণের পক্ষেই থাকবেন এবং তারপর জনগণের জন্য প্রয়োজন হলে এই লড়াইকে তারা রাজপথে নিয়ে যাবেন। মানে এই মুহূর্তে জামায়াতে ইসলামী এসব হুমকি দিচ্ছে বটে, মানে নাটক করবার চেষ্টা হয়তো হবে প্রথম দিনেই সংসদ অধিবেশনে, কিংবা জামায়াতে ইসলামী নানা রকম গ্যাঞ্জামের বা একটা শক্ত অবস্থান নেওয়ার হুমকি দিচ্ছে বটে, কিন্তু মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যে এসেছিলেন, তিনি একদিকে যেমন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার যে শিডিউল ছিল সেটা শেষ মুহূর্তে বাতিল করেন, মানে নাহিদ ইসলামদের সঙ্গে সাক্ষাৎই করেন না। জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কি নিয়ে আলোচনা করেছেন এই সৈয়দ মোহাম্মদ তাহেররাই কিন্তু বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে জানান পল কাপুর তাদেরকে এই পরামর্শ দিয়েছেন যাতে তারা বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখেন। এমনকি পল কাপুর সংসদকে কার্যকর করতে জামায়াতের ভূমিকা নিয়ে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি এমনকি জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ নেওয়ার বিষয়টি নিয়ে কি ভাবছে সে প্রসঙ্গেও জিজ্ঞেস করেছিলেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলকে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন বড় কর্তা সংসদ অধিবেশনে যাতে বিরোধী দলের ভূমিকা পাওয়া এই জামায়াতে ইসলামী কার্যকরী ভূমিকা রাখে, এই প্রেসক্রিপশন পরামর্শ সুস্পষ্টভাবে জামাতের নেতৃবৃন্দকে দিয়ে যাওয়ার পর প্রথম অধিবেশন থেকেই তারা বড় কোনো নাটক করতে পারবেন, বড় ধরনের গ্যাঞ্জামে যাবেন, সেটা বিশ্বাস করা মুশকিল। আর মনে রাখবেন জামায়াতে ইসলামী শপথের দিনেও বলেছিলেন যে যদি বিএনপি শপথ না নেয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারাও শপথ নেবেন না, তবে অবশ্য পরে তারা এবং জাতীয় নাগরিক পার্টি সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য দুই হিসেবে শপথ সময় মতোই নিয়ে এসেছিলেন। কাজেই জামায়াতে ইসলামী রাজপথে বা সংসদে কোথাওই এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির জন্য বড় ধরনের কোনো হুমকি সৃষ্টি করতে পারবে সেটা মনে করার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ নেতা তারেক রহমান সে বিষয়টি জানেন, কাজেই তিনি সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নিয়েছেন সংখ্যাগরিষ্ঠতার শক্তির বিষয়ে তারা কোনো রাগঢাক করবেন না। প্রথম অধিবেশন থেকেই তারা যেভাবে চাইবেন সেভাবেই চলবে এই সংসদ।